সাধারণ গ্রন্থাগারে একটা অংশের জটটা আমরা খুলতে পেরেছিলাম, কিন্তু তাও সেই এখনো একাধিক পদ সেখানে শূন্য আছে। তো সুতরাং আমাদের পরিষ্কার দাবি হলো যে অবিলম্বে বিদ্যালয় গ্রন্থাগারে গ্রন্থাগারিক নিয়োগ করতে হবে। দেখুন, রাইট টু এডুকেশন অ্যাক্ট পরে ওনারা বলবেন, সেখানে বলা হচ্ছে যে প্রত্যেক কটা বিদ্যালয়ে গ্রন্থাগার ভিত্তিক শিক্ষা, মানে গ্রন্থাগারের দরকার আছে এটা ওনারা বলছেন, তাহলে গ্রন্থাগারটা চালাবে, সেটা কি গ্রন্থাগারিকটা চালাবে না অন্য কেউ চালাবে, এটা হচ্ছে আমাদের মূল প্রশ্ন। এবং যদি আমরা শিক্ষার অধিকার আইনটাকে আমরা মান্যতা দিই, সরকারের কথাতেই মান্যতা দিই, তাহলে সেক্ষেত্রে গ্রন্থাগারিক ছাড়া কি গ্রন্থাগার চলবে? এটা হলো আমাদের বিনীত প্রশ্ন এবং সরকারের কাছে আমাদের বিনীত নিবেদন, অবিলম্বে আপনারা বিভিন্ন ধরনের যে বিদ্যালয় গ্রন্থাগার, সেই গ্রন্থাগারের বৃত্তি কুশলী গ্রন্থাগারিক আপনারা নিয়োগ করুন। কারণ একসময় যেটা হতো যে প্রধান শিক্ষকের নিয়োগের সঙ্গে সঙ্গে গ্রন্থাগারিকের নিয়োগটাও সে নোটিফিকেশন বেরোতো, কিন্তু দীর্ঘদিন ধরে সেই নোটিফিকেশন বেরোচ্ছে না। এটা আমাদের মূল দাবি। এর সাথে ওনারাও বলবেন যে যারা ইতিমধ্যে বিদ্যালয় গ্রন্থাগারের গ্রন্থাগারিক পদে রয়েছে তাদের টিচিং স্ট্যাটাস এবং শিক্ষকদের সমতুল বেতনক্রম, এবং এছাড়াও হলো যে বিভিন্ন যে পাবলিক লাইব্রেরিতে এখনো যে একাধিক পদ খালি রয়েছে, শূন্য রয়েছে, এবং মাদ্রাসা গ্রন্থাগারে তো যে একাধিক পদ শূন্য রয়েছে, সেই সমস্ত শূন্য পদে অবিলম্বে গ্রন্থাগারিক নিয়োগ করতে হবে। এবং কোনো এরকম নয় যে ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক, আমরা একদম স্থায়ী গ্রন্থাগারিক নিয়োগের জন্য আজকের যে প্রেস মিট ডাকা হয়েছে, আপনাদেরকে আহ্বান করা হয়েছে, সেইখানে আমরা সরকারের কাছে, মাননীয় সরকারের কাছে আবারও বলছি, করজোড়ে নিবেদন করছি, আপনারা যেমন সব জায়গায় করছেন, সব জায়গায় নিয়োগের জন্য আপনারা যেমন সদিচ্ছা দেখাচ্ছেন, আপনারা অনুগ্রহ করে মাননীয় মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে মাননীয় শিক্ষামন্ত্রী, সবার কাছেই আমরা অনুরোধ করছি, আপনারা অনুগ্রহ করে বিদ্যালয় গ্রন্থাগারে অবিলম্বে নিয়োগের প্রক্রিয়া চালু করুন, না হলে কিন্তু বিদ্যালয় গ্রন্থাগারগুলো বন্ধ হয়ে যাবে একদম। কারণ একেই তো ৬৫০০ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রয়েছে, তার মধ্যে ২৫০০ পোস্ট হচ্ছে স্যাংশন, ২৫০০ এর মধ্যে আবার ১২০০ মতন গ্রন্থাগারিক রয়েছে, ১৩০০ পোস্ট এমনিই খালি। তো সুতরাং অবিলম্বে আপনারা প্রথম ফেজে এই নিয়োগটা করুন। পরবর্তী ক্ষেত্রে আমাদের দাবি হচ্ছে যে সবকটা উচ্চ মাধ্যমিক গ্রন্থাগার বা অন্যান্য যে বিদ্যালয়গুলো রয়েছে সেখানে যেন গ্রন্থাগারিক পদ তৈরি করে গ্রন্থাগারিক নিয়োগ করা হয়। এটা আমাদের, আমি শুরুটা করলাম। এবার আমি যেহেতু এটার মূল উদ্যোক্তা হচ্ছে গ্রন্থাগার চাকরিপ্রার্থী ঐক্যমঞ্চ, বা যাদের মূল কাণ্ডারি হচ্ছে যে এলআইএস ফোরাম যারা রয়েছেন, আমি তাদের পক্ষ থেকে শ্রী অজিত মণ্ডলকে দাবি দেওয়া এখানে পেশ করতে অনুরোধ জানাচ্ছি। চাকরিজীবী ঐক্যমঞ্চ যাদের আহ্বানে আজকে আমরা এই প্রেস মিটে একজোট হয়েছি, তাদেরকে ধন্যবাদ দিয়ে দুচারটে কথা বলছি। কিছুদিন আগে যখন আমাকে চাকরিজীবী ঐক্যমঞ্চের পক্ষ থেকে সীমা আমাকে ফোন করে, তখনই যে ইয়াসদিক আমাদের সঙ্গে আসেননি, আমি সঙ্গে সঙ্গে বললাম এটা কোনো ভাবনার দ্বিতীয় কোনো ভাবার দরকার নেই, কারণ ইয়াসদিক সমস্ত আন্দোলনে বা এই জাতীয় দাবি দেওয়ার ক্ষেত্রে ইয়াসদিক সবসময় সঙ্গে থাকে। আমি সঙ্গে সঙ্গে আমার কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলি এবং তাদেরকে আমি আসতে বলি। আমার 2011 থেকে শুরু হয়েছে, তাই স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে রিক্রুটমেন্ট, সেটার মাধ্যমে রিক্রুটমেন্ট শেষ হয়েছে 2012 সালে। তারপর থেকে প্রায় 12 বছর 13 বছর আগে যদিও অন্যান্য ক্ষেত্রে রিক্রুটমেন্টগুলো হয়েছে, কিন্তু স্কুল লাইব্রেরি নেই। আমরা জানি যে লাইব্রেরির গুরুত্ব কতটা, আমি সেই বিষয়ে যাচ্ছি না। শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে স্কুল লাইব্রেরি হচ্ছে একদম তলাস্তর, এরপরে কলেজ লাইব্রেরি আমরা জানি, এবং বিশ্ববিদ্যালয় দাবি আসছে সবসময় আন্দোলনের সঙ্গে আছে, কারণ একটা সংগঠন নেই। তারপরে সেটা সমস্ত জায়গাতেই আলোকপাত করেছে, তার মধ্যে পাবলিক লাইব্রেরি আছে, একাডেমিক লাইব্রেরি আছে। আপনারা জানবেন আমাদের একটা আলাদা সেকশনও করা হয়েছে 2014 সাল থেকে, যে একাডেমিক লাইব্রেরি সেকশন, পাবলিক লাইব্রেরি সেকশন, এবং আরেকটা কোঅর্ডিনেশন কোঅপারেশন সেকশন। অর্থাৎ সমস্ত যে লাইব্রেরিগুলো আছে, অর্থাৎ স্পেশাল লাইব্রেরি ছাড়া তাদের মধ্যে একটা কোঅর্ডিনেশন কোঅপারেশন করা। যেহেতু ইয়াসটি একটা সড়ক আমাদের সংগঠনের পক্ষ থেকে একটা জিনিস আমি সংক্ষেপে বলবো যে এই চাকরি প্রার্থী ঐক্যমঞ্চ
গত 7 বছর আগে যে উদ্যোগ নিয়েছিল ঠিক এখানে প্রেস কনফারেন্স করেছিল, তারপরে গত 21 সালের ফেব্রুয়ারি মাসে শুধুমাত্র পাবলিক লাইব্রেরিতে 738টা পোস্ট স্যাংশন, এবং সেই শুধুমাত্র 738টা পোস্ট স্যাংশন হয়েছে এবং তার নিয়োগের প্রক্রিয়া গত 24 সালে শেষ। 21 সালে নিয়োগের স্যাংশন হয়েছে এবং 24 সালে নিয়োগ কমপ্লিট হয়েছে, এবং তারপর থেকেও এখনো পর্যন্ত জেলা গ্রন্থাগার, টাউন লাইব্রেরি, সাব ডিভিশনাল লাইব্রেরি এবং আরও গ্রামীণ গ্রন্থাগার এবং যে নিয়োগের প্রক্রিয়া এখনো অনেক আছে। এবং গ্রন্থাগারই সারা রাজ্যে 5520টা অনুমোদিত পদের মধ্যে এখন আছে 1300 এবং একটা জেলা গ্রন্থাগারে যার থাকার কথা 10 জন, শুধুমাত্র আছেন, সবাই রিটায়ার করেছেন, আছেন কে যে 9 জন। এইরকম সারা রাজ্যের পরিস্থিতি, যা আজকে এই যে সবার পক্ষ থেকে, ইয়াদ লীগের পক্ষ থেকে, বঙ্গীয় গ্রন্থাগার পরিষদের সভাপতি কর্মসূচি, স্কুল লাইব্রেরির পক্ষ থেকে যে সমস্ত ক্ষেত্রে নিয়োগের জন্য দাবি করেছে, আমি আবার যেটা বলবো যে আবার সেইভাবে উদ্যোগ নিতে হবে, পাবলিক লাইব্রেরিতে সমস্ত শূন্য পদের নিয়োগ করতে হবে। এবং আজকে ক্যাপশন আছে দেখলাম যে গ্রন্থাগার আছে, গ্রন্থাগার কর্মী, এটা একদম সঠিক এবং বাস্তব। আজকে যেভাবে শূন্য পদ সৃষ্টি হয়েছে, ঠিক তেমনি চাকরি প্রার্থীরা এইটুকু আন্দোলন করে চলেছে। আজকে যে উদ্যোগটা নিয়েছে, এখানেই থেমে গেলে হবে না, প্রত্যেক দিন 15 দিন পর পর কিছু একটা ব্যবস্থা করতে হবে আন্দোলনে। তাহলে পাবলিক লাইব্রেরিতে যেমন আপনাদের জয় হয়েছে, 738টা পোস্ট স্যাংশন হয়েছে, এখনো পর্যন্ত কলকাতায় নিয়োগ হয়নি 40টা এবং দক্ষিণ দিনাজপুরে 58টা নিয়োগ হয়নি। অতএব ওই সেই নিয়োগ সহ বর্তমানে সমস্ত পদের নিয়োগের আজকে দাবি করা উচিত। সকলকেই ধন্যবাদ। আশা করছি প্রেস, আমি বলছি প্রেস আজকে যে এরা প্রেস কনফারেন্সের আয়োজন করেছে, সবটাই আগামীকাল পরশুর মধ্যে প্রেস এবং ইলেকট্রনিক মিডিয়াতে প্রকাশিত হওয়ার, অন্তত সরকারের নজরে আসার জন্য যা উদ্যোগ নেওয়ার, সেটা আমরা যেমন নিচ্ছি আপনারাও নিন। সকলকে ধন্যবাদ, নমস্কার। আমি আপনাদেরকে আগেই বলতে চাই, গ্রন্থাগার চাকরিপ্রাপ্ত ঐক্যমঞ্চ আসলে কি। আপনারা এতক্ষণ ধরে বিভিন্ন বক্তাদের বক্তব্য শুনলেন, তারা প্রত্যেকে স্বনামধন্য বিভিন্ন সংগঠনের। অ্যাকচুয়ালি এটা হচ্ছে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের বিভিন্ন সংগঠন। যেমন আমি আপনাদেরকে জাস্ট উদাহরণস্বরূপ বলতে পারি, স্কুল লাইব্রেরি অ্যাসোসিয়েশন যারা স্কুলে কর্মরত তাদের, পাবলিক লাইব্রেরি অ্যাসোসিয়েশন মানে হচ্ছে যে যারা পাবলিক লাইব্রেরিতে কর্মরত সেই রকম কর্মীদের অ্যাসোসিয়েশন, সঙ্গে কলেজ লাইব্রেরিয়ানস অ্যাসোসিয়েশন মানে হচ্ছে যারা কলেজ লাইব্রেরিতে কর্মরত তাদের, তার সাথে হচ্ছে বিভিন্ন কলেজে যারা প্রফেসর লাইব্রেরিস অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের যারা প্রফেসর, সেই সব প্রফেসরদের যে সংগঠন, সেই সংগঠন সহ বেকার ছাত্রছাত্রীদের যে সংগঠন, সমস্তটা মিলিয়ে এই গ্রন্থাগার চাকরিপ্রার্থী ঐক্যমঞ্চ। আজকে আপনারা যেটা শুনলেন, যেসব বক্তব্য শুনলেন, বিভিন্ন প্রেক্ষিত থেকে আমাদের গ্রন্থাগার কেন্দ্রের দুরবস্থাটা আমরা তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের সামনে। কিন্তু কোনটা ভাষা হচ্ছে যে কথাটা বলতে আজকে আমরা এখানে প্রেস ক্লাবে এসেছি, সেটা হচ্ছে যে আমাদের এসএসসিতে স্কুল লাইব্রেরিয়ান সংক্রান্ত কোনো নোটিফিকেশন নেই। কেন নেই এই প্রশ্নটা আমরা সরকারের কাছে তুলে ধরতে চাইছি, জনসাধারণের কাছে তুলে ধরতে চাইছি। কারণ হচ্ছে যে আমরা দীর্ঘদিন ধরে, আপনারা এখানে আমাদের ডেপুটেশন পেপারগুলো দেখতে পাচ্ছেন, আপনারা যদি একটু তারিখগুলো ফুটিয়ে দেখেন তাহলে দেখবেন করোনার সময়ও আছে। 2020 তো আমরা কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে গেছি, নবান্নে গেছি, তার সাথে হচ্ছে যে বিভিন্ন সময় আমরা শিক্ষামন্ত্রী, এসএসসি চেয়ারম্যান সবাইকে আমরা ডেপুটেশন দিয়ে গেছি। কিসের দাবিতে? শুধুমাত্র যাতে স্কুলগুলোতে লাইব্রেরিয়ান নিয়োগ হয়। আমরা জানি যে সরকার বিভিন্ন সময় বলে যে আমরা নিয়োগ দিতে পারছি না। কেন যাচ্ছেন না? কারণ হচ্ছে যে আইনি বাধা আছে, বিভিন্ন কোর্ট কেস আছে, অনেক কিছু আছে। কিন্তু সেটা নয়, আমাদের ক্ষেত্রে স্কুল লাইব্রেরিয়ানের ক্ষেত্রে 2012 সালের পর থেকে আজ পর্যন্ত কোনো আইনি বাধা বা কোর্ট কেস নেই। তা সত্ত্বেও তাহলে সরকারের নিয়োগ দেওয়ার সদিচ্ছাটা কোথায়? আমরা প্রশ্ন তুলতে চাইছি এখান থেকে। আপনারা বুঝুন ভালো করে, এইখানে যে জিনিসগুলো হচ্ছে সেই জিনিসটা আমরা আজকে পরিষ্কার কষ্ট করে আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। আপনারা খুব রিসেন্টলি দেখতে পাবেন যে 5/9/2023 তারিখে স্টেট সরকার এডুকেশন পলিসি এনেছে। সেখানে খুব পরিষ্কার ভাষায় সুস্পষ্টভাবে আপনারা এখানে যদি আমাদের স্ক্রিনটা দেখেন তাহলে সেখানে দেখতে পাবেন যে সেখানে
সেখানে যথাক্রমে প্রাইমারি, আপার প্রাইমারি এবং হাই স্কুল, যেটা আমরা হাই বলি, হাই প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা ক্রমাগত দেখতে পাবেন যে লাইব্রেরি ব্যবহারের সংখ্যা প্রায় 90 থেকে 95%। ভেবে নিন 90 থেকে 90% ছাত্রছাত্রী শিক্ষার্থীরা কি করছেন না লাইব্রেরি ব্যবহার করছেন। কিন্তু যদি লাইব্রেরি এতজন ব্যবহার করে তাহলে পরিষ্কার কথা যে প্রত্যেকটা স্কুল, প্রত্যেকটা কলেজ, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে, এমনকি প্রাইমারি ক্ষেত্রে আমি বলতে চাইছি যে লাইব্রেরির সুব্যবস্থা আছে। লাইব্রেরিগুলো বইগুলো ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে যাচ্ছে এবং ছাত্রছাত্রীরা সেইগুলো ব্যবহার করতে পারছেন। এটাই তো এই পরিসংখ্যানের দাবি। তারপরেও সেই পরিসংখ্যানে সেই রিপোর্টেই আপনারা দেখতে পাবেন 104 নম্বর পেজে সরকার নিজেই গিয়ে স্বীকার করছে যে সেখানে লাইব্রেরিয়ানের ঘাটতি আছে এবং তারা ঠিকমতো সেই সার্ভিস দিতে পারছেন না বলে তারা কি নীতি নিতে চাইছেন, সেটা হচ্ছে যে বিভিন্ন শিক্ষককে দিয়ে তারা নাকি একটা ট্রেনিং প্রোগ্রাম করিয়ে লাইব্রেরিটা চালু করবে। আমরা কিসের জন্য তাদের প্রশিক্ষিত? আমাদের বক্তব্য হচ্ছে আমরা লাইব্রেরি সায়েন্সের স্টুডেন্টরা কিসের জন্য আজকে প্রশিক্ষিত হয়েছি? লাইব্রেরি যদি যে কোনো সাবজেক্টের টিচাররা পড়াতেই পারে, যে কোনো সাবজেক্টের টিচাররা বা যে কোনো জন যদি লাইব্রেরি চালাতেই পারে, তাহলে লাইব্রেরিয়ান বলে আলাদা করে পদ রাখার কি কোনো প্রয়োজন ছিল? তাহলে কিসের জন্য দিনের পর দিন আমাদেরকে বিভিন্ন কমিশন, বিভিন্ন জায়গায়, বিভিন্ন ভাবে সব জায়গায় লাইব্রেরিকে তুলে ধরা হয়েছে শিক্ষার মেরুদণ্ড হিসেবে? তাহলে সেই শিক্ষার মেরুদণ্ড কি আজকে ভুল পাকা ধরেনি? এই রিপোর্ট কি সরকার প্রকাশ করছে না যে নিজের শিক্ষার মেরুদণ্ডে ভুল পাকা ধরে গেছে? আজকে 13 বছর ধরে কোন কোর্ট কেস, কোন আইনি বাধা ছাড়া এই যে একদম ইচ্ছাকৃতভাবে লাইব্রেরিয়ান নিয়োগ হলো না, তার দায় কার? আজকে যে একটা প্রজন্মের ছাত্রছাত্রীরা কোন সাহিত্য, কোন গল্প, কোন কিছুর সাথে পরিচিত হতে পারলো না, তার দায় কে ভার নেবে? এই দায় ভার কে নেবে? এই প্রশ্ন তুলতে আজকে আমরা এসেছি। আপনারা প্রত্যেকে সংবাদ মাধ্যমে প্রত্যেককে বলছি যে আপনারা এইটা তুলে ধরুন আপনাদের গণমাধ্যমের মাধ্যমে যে এই দায় ভার সরকারকে নিতে হবে। একটা প্রজন্ম ধ্বংস হয়ে গেছে, একটা প্রজন্ম আজকে জানে না বাংলা সাহিত্যকে, একটা প্রজন্ম আজকে জানে না রেফারেন্স বুকে পুরো লাইন। কারণ প্রত্যেককে হতে পারে, আমরা দেখতে পারি শহরাঞ্চলে অনেক বেসরকারি মিডিয়াম আছে, অনেক স্কুলের ছাত্রছাত্রীরা যান সেখানে, এটা হতে পারে। কিন্তু আপনারা যদি বাস্তব চিত্রটা দেখতে চান তাহলে যেতে হবে পশ্চিমবঙ্গের 80% অঞ্চল এখনো পর্যন্ত আরবান এরিয়া। সেই আরবান এরিয়ায় কিন্তু ভরসা হচ্ছে এই সরকারি স্কুলগুলো। সেখানে ছাত্রছাত্রীরা কিন্তু সত্যি পারে না এত বইমেলা থেকে বই কিনে নিতে, এত হ্যারি পটার করতে, এত কোনো কিছু করতে। কিন্তু তারা কি তার মানে সাহিত্যের স্বাদ পাবে না? তারা কোথা থেকে পাবে? স্কুল লাইব্রেরি একটা সাহিত্য ভান্ডার, স্কুলে বেশ সাহিত্য ভান্ডার না, একটা ক্যারিয়ার গাইডেন্স, একটা রেফারেন্স গাইডেন্স, সমস্ত কিছু হচ্ছে স্কুল লাইব্রেরি। স্কুল থেকে মানুষের মধ্যে পড়ার হ্যাবিট তৈরি হয়। সেই পড়ার হ্যাবিট কি সত্যি তৈরি হয়েছে? সার্ভে বছর হয়নি। আমাদের নিজেদের সার্ভে আছে, এমনকি কিছু পিএইচডি সার্ভারদের সার্ভে আছে যেখানে বলা হচ্ছে হ্যাঁ রিডিং হ্যাবিট তৈরি হয়নি। কেন তৈরি হয়নি? এই দায় কার? এই দায় তো সরকারের নয়। আজকে আমরা বলতে চাইছি যে নীতি অনুযায়ী, যে অ্যাক্ট অনুযায়ী এই স্কুলগুলো পরিচালিত হয়, 2000 দ্য রাইট টু এডুকেশন, দ্য রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসরি এডুকেশন অ্যাক্ট 2009, সেই অ্যাক্ট অনুযায়ী উইদাউট লাইব্রেরি সার্ভিস নর্মস যেটা বলা আছে, স্কুলগুলি অবৈধ। আমরা বলতে চাইছি এই স্কুলগুলো আইনত অবৈধ। পশ্চিমবঙ্গের সরকারি স্কুলগুলি আইনত অবৈধ। এই শব্দটা আমরা আজকে তুলে ধরতে চাইছি আপনাদের মাঝে। আপনারা দেখুন কত বড় অন্যায় হচ্ছে, একটা আইনকে চোখ রাঙিয়ে চলছে। সুতরাং এই আইনত অবৈধ কাজটা আপনারা বন্ধ করতে সহযোগিতা করুন, সরকারের কাছে তুলে ধরুন এই দিকটি। এটাই আমরা আপনাদের কাছে অনুরোধ রেখে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।